গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সত্যবতী ট্রিলজির দ্বিতীয় উপন্যাস সুবর্ণলতা। আজ নবম পর্ব। সুবর্ণর লজ্জা নেই, কিন্তু সুবর্ণর বিধাতার বোধ করি কিছু পরিমাণ লজ্জা অবশিষ্ট ছিল। তাই হঠাৎ একটা নতুন ঢেউ আনিয়ে কটা দিনের জন্য অন্তত ভাসিয়ে নিয়ে গেলেন সুবর্ণকে। তৎক্ষণাৎ আবার ভাতের হাঁড়ির ধারে পাঠিয়ে দিলেন না তাকে। হঠাৎই প্রকাশচন্দ্র দেশের মহামারীর খবর নিয়ে এসে আছড়ে পড়ল। প্লেগ, আবার প্লেগ। যে প্লেগ কবছর আগে যেন শ্মশান করতে বসেছিল দেশটাকে। কলেরা বসন্ত তবু ভালো, কিন্তু প্লেগ, ওরে বাবা, সাক্ষাৎ জম। পালাও পালাও, যে যেখানে পারো পালাও। দক্ষিণের লোক উত্তরে এসো, পূবের লোক পশ্চিমে। চলল সেই ছুটোছুটি। কলকাতার বাইরে যেখানে যত লোক আছে তাদের বাড়ি ভর্তি হয়ে যাচ্ছে আগত আগন্তুকে। যাবেই তো। প্লেগ থেকে রক্ষা পেতে যেসব অসহায় আত্মীয় ছুটে এসে পড়েছে তাদের তাড়িয়ে দেবে কি করে তারা? সব বউরাই বাপের বাড়ি কি মাসির বাড়ি, নিদেন পক্ষে পিসির বাড়িও ছুটেছে। শুধু সুবর্ণলতার ব্যাপার আলাদা। সুবর্ণলতার বাপের বাড়ি নেই, বাপের গোষ্ঠীর কেউ নেই ঠাঁই দেবার। তবে সুবর্ণলতা কোথায় গিয়ে রক্ষা পাবে? সুবর্ণলতার শাশুড়ি পর্যন্ত নবদ্বীপে গুরুপাটে গিয়ে উঠেছেন। চাঁপা তার সঙ্গে যাবে, কিন্তু সুবর্ণলতা আর তার ন্যাঞ্জারি কটা? সুবর্ণলতা বলল, আমি মরব না, এ তো প্রমাণ হয়ে গেছে। প্লেগ আবার কি করবে আমার? কিন্তু সেটা তো কাজের কথা নয়। পুরুষেরা যে কোনো মুহূর্তে পালাতে পারে। শহরের অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠলে পালাবেও। অফিস কাছারিও তো খোলা থাকবে না আর বেশি দিন। তালা পড়ল বলে। স্কুলগুলো তো বন্ধই হয়ে যাচ্ছে। ইঁদুর দেখলেই মারার বদলে দেখা মাত্রই মরে যাচ্ছে লোকে। তা সেই অবস্থায় তুমি লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষ কোলে কাঁধে 5টা আর জঠরের অভ্যন্তরে একটা অপগণ্ড নিয়ে পুরুষদের পায়ে বেড়ি হয়ে বসে থাকবে? তুমি তো বলছো তোমার ছেলেদের অন্য কারোর সঙ্গে পাঠিয়ে দাও। কে নেবে ভার? বলে নিজের ভারী অস্থির লোকে। ওদের নিয়েই মরতে চাও? বটে, ওরা তোমার খাস তালুকের প্রজা, তাই মারতে ইচ্ছে হলে মারবে। ওদের বাঁচাবার জন্যই তোমায় চলে যেতে হবে কোনো নিরাপদ আশ্রয়ে, যেখানে এই রাক্ষসী মহামারীর থাবা পৌঁছয়নি। কিন্তু কোথায় সেই জায়গা? সহসা সুবর্ণর ভাসুর সুবোধচন্দ্র বাতলে দিল সেই জায়গা। চাঁপতা, সুবালার বাড়ি। সম্প্রতি দেখে এসেছে সুবোধ। দেখেছে দৈন্যের মধ্যেও সুখের সংসার সুবালার। গোয়ালে গরু, পুকুরে মাছ, বাগানে তরকারি, খেতে ধান। তবে দৈন্যটা কোথায়? দৈন্যটা নগদ টাকায়। তবু মনে দৈন্য নেই সুবালার আর তার বরের। এই তো মা ভাই 7 জন্মে খোঁজ নেয় না। একবার অসুখ শুনে ভাই একটু দেখতে গিয়েছিল বলে যেন হাতের চাঁদ পেয়েছে। কি যত্ন, কি আদর! সুবর্ণকে অনাদর পেতে হবে না। যে মানিনি উনি, যেখানে সেখানে থাকতে পারবেন না তো। এই তো প্রকাশের বউয়ের সঙ্গে তার শ্বশুরবাড়িতে যাবার কথা হয়েছিল একবার। সুবর্ণ হল রাজি। এই বেশ, এই ঠিক জায়গা। সুবর্ণ নিজেই হঠাৎ হাল ধরল। রান্নাঘরের দরজার কাছে এসে নেপথ্যের উদ্দেশ্যে বলল, মেজবৌমা, আমার ইচ্ছে নয় তুমি এই মড়কের সময় এখানে থাকো। সুবালার কাছে গিয়ে থাকো 2-10 দিন। একটা ছেলে ঘর থেকে বলে ওঠে, জ্যাঠাবাবু, মা বলছে সবাই চলে গেলে আপনাদের রেঁধে দেবে কে? সুবোধ হেসে উঠে বলে, ও হরি, এই কথা? সে যা হয় হবে। বামুনদের ছেলে দুটো ফুটিয়ে নিয়ে খেতে পারা যাবে না? তাছাড়া আমরাই বা কদিন? এই শহরে যা অবস্থা হয়ে উঠছে ক্রমশ। যাক, ওই কথাই থাকলো। ছেলেটা বলল, আচ্ছা জ্যাঠাবাবু, তুমি যা বলছো তাই হবে। তাই হবে? সুবর্ণ বলছে তাই হবে? অবাক কথা বই কি, তবু রীতিমতো স্বস্তির কথা।
সবাইকে স্বস্তি দিয়ে সুবর্ণ তার প্রায় অপরিচিত ননদের বাড়ি যাত্রা করে মড়কের হাত থেকে বাঁচতে, মরার জন্যেই যার আজীবন আকিঞ্চন। কেউ বোধহয় ছুটে গিয়ে খবর দিয়ে এসেছে, সুবালা ভিজে শাড়ি সপসপিয়ে জল ভর্তি ঘড়াটা কাঁখে নিয়ে হাঁপাতে হাঁপাতে 1 মিনিটে এসে হাজির। দুম করে ঘড়াটা দাওয়ায় বসিয়ে সেই ভিজে কাপড়েই একটা পেন নাম ঠুকে উল্লসিত স্বরে বলে ওঠে, মেজদা গো, চাই ভাগ্যিস তোমাদের কলকাতার পেলে গেসেছিল, তাই না এই কাঠকুড়ুনির কুড়ে মহারানীর পদধূলি পড়ল। সুবর্ণ তার বয়সে বড় মান্যের ছোট ননদের মুখের দিকে তাকিয়ে দেখল ব্যঙ্গ নয়, কৌতুক, হুল নয়, মধু। মনটা জুড়িয়ে গেল। চোখ জুড়োচ্ছিল রেলগাড়িতে উঠে পর্যন্ত, এই গ্রামে নেমে পর্যন্ত। গরুর গাড়িতে আসতে হয়েছে খানিকটা, সেও তো পরম লাভ। সুবর্ণ তো যতক্ষণ তাদের গলি ছেড়েছে ততক্ষণ ওই কথাই ভেবেছে। ভাগ্যিস কলকাতায় প্লেগ এসেছিল। কে বলতে পারে সেই ভয়ঙ্কর রূপী সুখদাতা না এলে সুবর্ণর জীবনে কখন আর রেলগাড়ির চড়া হতো কিনা। হয়তো হতো না, অতএব গ্রাম দেখাও হতো না আর কখনো। কিন্তু সুবর্ণ কি কখনো গ্রাম দেখেনি? দেখেছে বই কি, সেই তার পিতৃভূমি বারুইপুর গ্রাম। সেও এমনি ছায়া সুশ্যামল নিভৃতে শীতল বাংলার পল্লীগ্রাম। কিন্তু সুবর্ণর স্মৃতিতে সে ছায়া কেবল অন্ধকার, সে শ্যামলিমায় দাবদাহ। হায়, সুবর্ণ যদি সেবার গ্রীষ্মের ছুটিতে বাবার সঙ্গে ঠাকুমার কাছে যাব বলে না নাচত। সুবর্ণর দেখা গ্রামের স্মৃতিতে সুবর্ণর জীবনের অভিশাপ জড়িত। তবু এই মাঠ, পুকুর, ফলবাগান, ছোট ছোট ঝোপঝাড় সব কিছু তার সবুজের সমারোহ আর শীতলতার স্পর্শ নিয়ে সুবর্ণকে যেন মায়ের স্নেহের স্বাদ যোগাচ্ছিল। খাস কলকাতার বউ না হয়ে সুবর্ণ যদি এক গ্রামের বউ হতো। গরুর গাড়িতে আসতে আসতে বলেও ফেলেছিল সুবর্ণ সে কথা, আমার যদি এরকম একটা পাড়া গায়ে শ্বশুরবাড়ি হতো। প্রবোধচন্দ্র অবশ্য সঙ্গে সঙ্গে মোহভঙ্গ করিয়ে দিতে বিদ্রুপ হাস্যে বলেছিল, বলো কি, তোমার মতো আলোকপ্রাপ্তার এই পচা পাড়াগা পোষাতো? এখানের মেয়েরা স্বপ্নেও কখনো দেখেছে বউ মানুষ বসে খবরের কাগজ পড়ে? বউ মানুষ রাত দিন মুখে মুখে তর্ক করে? বউ মানুষ দেশের কথা ভেবে মাথা গরম করে? সুবর্ণ দৃপ্ত কণ্ঠে বলেছিল, দেখেনি দেখত। তাহলে আর ভাবনা ছিল না। সে বউকে ঢেঁকিতে ফেলে কুটত। শহরের দোতলায় পায়ের ওপর পা দিয়ে বসে থাকবার সুখ জুটলে সবাই এমন পাড়া গান শোভা দেখতে পায়। খাড়ে কাপড় কাচতে কাচতে আর ঢেঁকিতে পাড় দিতে দিতে জান নিকলে যেত। সুবর্ণ মৃদু তীক্ষ্ণ হাসির সঙ্গে বলেছিল, তেমন নিকললে একটা সুবিধে তো রয়েছে, দিঘি পুকুর, ঝাঁপ দিলে নিশ্চিন্তি। প্রবোধচন্দ্র সহসা স্ত্রীর একখানা হাত চেপে ধরে বলে উঠেছিল, তোমায় এখানে আনা দেখছি ঠিক হয়নি। সর্বনেশে মেয়ে মানুষ তুমি, তোমায় বিশ্বাস নেই। ছোট ছেলেমেয়েরা সকৌতুকে দেখছিল বাবা মার হাত ধরেছে। 10-11 বছরের ভানুকানো 2 ভাই যেন লজ্জিত। সুবর্ণ সেটা অনুভব করে আস্তে হাতটা ছাড়িয়ে নিতে চেষ্টা করে, কিন্তু প্রবোধ ছাড়ে না। ভয়ানক আতঙ্কিত গলায় বলে, তুমি আমার গা ছুঁয়ে দিব্যি করো, ওসব দুর্মতি করবে না। সুবর্ণ মৃদু হেসে বলে, দুর্মতি যদি করি এই পৃথিবীর সঙ্গে তো সব সম্পর্কই চুকে যাবে, গা ছুঁয়ে দিব্যির আর কি মূল্য থাকবে। প্রবোধ আহত হয়ে হাতটা ছেড়ে দিয়ে বলে, ও তাই বটে, তুমি তো আবার সম্পর্কটা যে জন্মজন্মান্তরের সেটা মানোই না। তুমি মানো? সকৌতুকে প্রশ্ন করে সুবর্ণ। প্রবোধ সতেজে বলে, হিঁদুর ছেলে হয়ে জন্মেছি, মানব না? সবই মানি। আচ্ছা, তাহলে তো একথাও মানো যে অপঘাতে মূলে ভূত পেতনি হয়? আলবৎ মানি, তা না হলে শাস্ত্রে বলতো যে অপঘাতে অনন্ত নরক। তবেই তো। সুবর্ণ হেসে ওঠে, আমি ধর অপঘাতে মরে অনন্ত নরকে পড়ছি, আর তুমি মহত্তর বলে স্বর্গে গিয়ে ইন্দ্রত্ব করছো, তখন ওই জন্মজন্মান্তরের সম্পর্কটার গতি কি? কুতার্কিক মেয়ে মানুষের সঙ্গে কেউ কথায় পারবে না বলে রাগ করে মুখ হাঁড়ি করে বসেছিল প্রবোধ।
কিন্তু সুবর্ণ তা নিয়ে বিচলিত হয়নি। সুবর্ণ দেখছিল গাছপালার ফাঁকে ফাঁকে ছোট ছোট মাটির কুঁড়ে, তার সামনের উঠানে তুলসী মঞ্চ, পেছনে গোয়াল, উঠোনগুলো মাটি ল্যাপা, গোয়ালগুলি খড়ের চালের, ছবির মতোই সুন্দর। এই সৌন্দর্যকে লালন করছে তো গ্রাম তার হৃদয় রস দিয়ে। চোখ জুড়িয়ে যাচ্ছিল। তবু মনের মধ্যে ছিল একটা তীক্ষ্ণ প্রশ্ন। যেখানে যাদের কাছে যাচ্ছে তারা নিকট আত্মীয় হলেও দূরত্বের ব্যবধান অনেকখানি। সুবর্ণরা তো 7 জন্মে ওদের নাম মুখে আনে না। সুখের সময় তাদের বিস্মৃত হয়ে থেকে অসুবিধার সময় গলায় এসে পড়া, এর চাইতে নির্লজ্জতা আর কি আছে? মেজ ননদ যদি সেই নির্লজ্জতার দিকে আঙুল বাড়িয়ে দেখায়, যদি বলে, কি গো, এখন বুঝি দায়ে পড়ে রায়মশাই, দরকারে পড়ে বোন না? বলা তো অসম্ভব নয়। যে কেউই এই অবস্থায় বলতে পারে এই কথা, তার উপর আবার সুবালা মুক্তকেশীর মেয়ে। কিন্তু মুক্তকেশীর মেয়ে মুক্তকেশীর মতো মুখে মুখে উপযুক্ত জবাব দেবার জন্যে তৎপর হল না। সে উল্লাসে পুলকে বলে উঠল, ভাগ্যিস পেলে গেসেছিল, তাই মহারানীর পদধূলি পড়ল। কান জুড়িয়ে গেল সুবর্ণর, জুড়িয়ে গেল প্রাণ। সুবর্ণর আবির্ভাবে কেউ পুলকিত হচ্ছে, এই অনুভূতিটা নতুন। সুবর্ণ এর স্বাদ জানে না। সুবর্ণ জানে সুবর্ণর আবির্ভাবও নেই, তিরোভাবও নেই। সে যেখানে বিরাজিত সেটা তার নিত্যধাম। জানে তার সেই নিত্যধামের চারিপাশে বায়ুমণ্ডল সমালোচনার প্রখর তাপে তপ্ত থাকবে, আর তার মাথার উপরের আকাশ আর পায়ের নিচের মাটি সর্বদা স্মরণ করিয়ে দেবে, তোমাকে আচ্ছাদন দিয়েছি এই ঢের, তোমাকে দাঁড়াতে দিয়েছি এই যথেষ্ট। সুবর্ণ তুমি এলে, কি আনন্দ, কি সুখ, এই ভাষা সুবর্ণর জন্যে নয়। অথচ জগতের দিনাতিতম দিনের জন্যেও আছে এ ভাষা। ভিখারিনী মাও প্রার্থনা করে, নবমী নিশিগো, তুমি আর পোহাইও না। সুবর্ণর জন্যে এ প্রার্থনা নেই। সুবর্ণ কি মূল্যহীন? সুবর্ণ মূল্যবান হবার সৌভাগ্য থেকে চিরবঞ্চিত। সুবর্ণর মূল্য ধার্য হয়েছে শুধু একটা অভ্যাস মলিন শয্যায়। সেখানে সুবর্ণর জন্যে আগ্রহের আহ্বান অপেক্ষা করে। কিন্তু সে আগ্রহ কি প্রেমের? সে আহ্বান কি পুরুষের? তা নয়, সে শুধু অভ্যাসের নেশা। তাই সে আহ্বান সুবর্ণর চেতনাকে বিদ্রোহী করে, স্নায়ুদের পীড়িত করে, আত্মাকে জীর্ণ করে। তাই সুবর্ণর মূল্য কি জানে না সুবর্ণ। তাই এক যৌবন থাকতে প্রৌঢ়া, খেটে খেটে শীর্ণ শ্রীহীন মেয়ের এই খুশিটুকু সুবর্ণর প্রাণ জুড়িয়ে দেয়। প্রবোধ বলে, তা তো পড়ল পায়ের ধুলো, কিন্তু এই 50 ক্রোশ দূর থেকে চিনে ফেলেছিস তো ভাজটিকে। মহারানী বটে, এখন মহারানীর মেজাজ বুঝে চলতে নাজেহাল হ। আহা, এখনই নয়, যাওয়া আসা নেই তেমন, তা বলি কি আমি দেখিনি ওকে? সুবালা পায়ের দিকে শাড়িটা নিংড়ে নিংড়ে জলটা ফেলতে ফেলতে বলে, আমার মা জননীর হাতে পড়লে শিব বাঁদর হয়ে ওঠে। গুরুজন নিন্দে করছি না, তবে বুঝি তো। সুবর্ণ অবাক হয়ে তাকায়। ওই হাতে পায়ে শিরা ওঠা, শীর্ণ মুখ, পাতলা চুল, প্রায় বাসন মাজা ঝিয়ের মতো চেহারার মানুষটার মধ্যে এমন স্বচ্ছ পরিচ্ছন্ন দৃষ্টিশক্তি, সুবর্ণ কি বুঝতে পারে ও? প্রবোধ অবশ্য অবাক হয় না, হেসে বলে ওঠে, শালুক চিনেছেন গোপাল ঠাকুর। তা যাক, বোনাইকে দেখছি না যে। দেখবে কোথা থেকে, এখন যে মর্নিং স্কুল গো। ছেলে ঠ্যাঙাতে গেছে সেই প্রাতকালে উঠে। বাড়িও তাই ঠান্ডা দেখছো, সবগুলো তো সেই গোয়ালে। সুবর্ণ ফস করে বলে ওঠে, মেয়েরা? মেয়েরা? সুবালা উঠোনের দড়ি থেকে গামছাখানা টেলে নিয়ে চুলগুলো ঝাড়তে ঝাড়তে হেসে ওঠে। বড়টা তো শ্বশুর বাড়ি, ছোট 3টে ওই গোয়ালেই। স্কুলে? আমার দেওর যে গায়ের লোকের পায়ে ধরে ধরে গায়ে একটা মেয়ে পাঠশালা বসিয়েছে গো। তার নিজেদের ঘরের মেয়েদের তো আগে পাঠাতে হবে, নচেত ফাঁসি। তোমার দেওর? আহ্লাদে উজ্জ্বল দেখায় সুবর্ণর মুখ। খুব ভালো, তাই না? ভালো বলো ভালো, বাউন্ডুলে বলো বাউন্ডুলে।
তবে সুবালা গলা একটু নামিয়ে বলে, ইদানিং স্বদেশী বাতিকে বড় ভাইকে একটু ভাবনায় ফেলেছে। ভিজে কাপড় ছাড়তে ঘরের মধ্যে ঢুকে যায় সুবালা, চেঁচিয়ে বলে, হাত মুখ ধুতে যেন ঘাটে যেও না বাপু, আমি দিচ্ছি জল। প্রবোধ চিন্তিতভাবে বলে, এই হলো এক ঝামেলা। ভগ্নিপতির ভাই যদি আবার স্বদেশী ফদেশী হয় তাহলেই তো। কি তাহলে? তোমার ফাঁসি হবে? আমার কথা হচ্ছে না। তোমাদের রেখে যাব, পুলিশকে তো জানো না। পচা গণ্ডগ্রামের বাঁশঝাড়ের ভেতর থেকে, পুকুরের পাঁকের নিচ থেকে আসামিকে টেনে বার করে। কলকাতার রাজরাস্তা থেকে করছে, কিন্তু আমরা তো আর কেউ ওইসব গোয়ারতুমির মধ্যে মেতে যাই না। বলে গোলমালের টুং শব্দটি উঠলে সেই পথের দিক দিয়ে হাঁটি না। সাবধানী প্রবোধ আপন সাবধানতার মহিমায় স্ফীত হয়। সুবর্ণ এখন আর তর্ক করতে বসে না। সুবর্ণর মনের মধ্যে স্পন্দিত হতে থাকে, একটা স্বদেশী বাতিক ছেলেকে দেখতে পাবে সে। কত বড় সেই দাওর! বিয়ে হয়েছে, ঘর সংসারী? মনে হয় না। সুবালা বলেছে বাউন্ডুলে। এরপরই সুবালা আতিথ্যের ধুম লাগায়। মাজা ঝকঝকে গাড়ুতে জল এনে দেয় হাত মুখ ধুতে। বড় বড় ফুল কাঁসার রেকাবিতে করে ঢেলে দেয় মুড়ি, নারকেল কোড়া, নাড়ু। ভাইপো ভাইঝিদের সযত্নে কাছে টেনে টেনে খাওয়ার জন্য পিড়াপিড়ি করে। আর তারপরই বলে ওঠে, ওই যে আমার দেওর আসছে, এক খবরদার কেউ পেন্নাম করতে যাবি না। পেন্নাম করা দেখতে পারে না দু চক্ষে। পেন্নাম করা দেখতে পারে না দু চক্ষে, এও এক অভিনব ভাষা, যা সুবর্ণর কানকে আরেকবার শীতল করে, হয়তোবা মুখটাকেও দীপ্ত করে। কিন্তু প্রবোধের কাছে এই আগ্রহদীপ্ত মুখমণ্ডল অবশ্যই প্রীতিকর হয় না, হবার কথাও নয়। প্রবোধের মনে হয় ছেলেদের কটাকে তাদের পিসির কাছে রেখে সুবর্ণকে নিয়ে চলে যায়। কে জানত যে সুবালার সংসারে আবার এরকম একটা সাংঘাতিক জীব আছে। স্ত্রীকে এরকম একটা বাউন্ডুলে পরপুরুষের কাছাকাছি রেখে চলে যাওয়ার থেকে তাকে জমের মুখে তুলে দেওয়াও ভালো। একেই তো নিজের মনের কাছে নিজের দিকের বাটখারা তার হালকা। সুবর্ণর মন যে তার নাগালের অনেক উঁচুতে, তা আর জানতে বাকি নেই প্রবোধের। কোনো মতে আগলে আগলে রেখে বয়সকালটা পার করে দেয়া এই পর্যন্তই। কিন্তু সেই কালটার ঠিক নির্দিষ্ট সীমারেখাটা কি? 12 বছরের মেয়ে সুবর্ণর, আরও 5টা ছেলে মেয়ে তার নিচে। তবু তো দেখলে মনে হয় না বয়সকালটা চলে যাচ্ছে তার। সেকালের নবাবরাজে বেগমদের হারেমে পুরে রাখত, সেটাই ঠিক ছিল। হায়, কোত্থেকে এই প্লেগের হুড়ো এলো! আশ্চর্য, প্রবোধের এমন বুদ্ধি হল না যে রেখে যাবার আগে একবার দেখে যায় জায়গাটা কেমন। সুবালার সংসারই আছে শুধু, আর বুড়ি শাশুড়ি আছে, এইটাই জানা। এই দেওরটার কথা তো সঠিক জানা ছিল না। কখনো যেন ওর সামনে না বেরোয় সুবর্ণ। প্রবোধ অতএব ভ্রুভঙ্গি করে স্ত্রীকে ভেতরে যেতে নির্দেশ দেয়, কিন্তু বিফল হয় সেই ইশারা। সুবর্ণ ভ্রুভঙ্গিতে জানায়, কেন, কি হয়েছে? ইত্যবসরে সেই ভয়ঙ্কর জীবটি উঠোনের বেড়ার দরজা ঠেলে ঢুকে পড়ে নতুন একটি সংসার দেখে ঈষৎ থমকে দাঁড়ায়। কিন্তু মুহূর্তই সুবালা সহর্ষে বলে ওঠে, আমার মেজদার মেজবউ গো, আর এরা ভাইপো ভাইজি। এর নাম ভানু, এ কানু, এ চন্দন, এ পারুল, এ খোকা। ডাকনামই জানি বাপু, পোশাকি নাম জানি না। কই চাঁপাকে তো দেখছে না মেজবউ? হরে কেষ্ট, এতক্ষণ খেয়ালই আসেনি সে। প্রবোধ কিছু বলার আগেই ফট করে সুবর্ণ ওই ছোড়ার সামনে বলে বসে, সে তার ঠাকমার সঙ্গে গেছে। শুনে মাত্র সর্বাঙ্গ জ্বলে যায় প্রবোধের। কেন? তোমার এত তাড়াতাড়ি কণ্ঠসুধা বিতরণ করা কেন? কি দরকার ছিল? ছোড়া কি খোকা নাকি? শুটকো হাড়গিলের মতো দেখতে, তাই মনে হচ্ছে কম বয়স। সুবর্ণর থেকে ছোট হবে না কক্ষনো। আর ছোট হলেই বা বিশ্বাস কি? দেখতে খারাপ, তাতেই বা কি? অবিশ্বাসিনী মেয়ে মানুষের কাছে ওসব বাধা বাধাই নয়। হায় হায়, কি কাজই করে বসল প্রবোধ। আবার কিনা আজই চলে যেতে হবে তাকে। জাহাজ ঘাটার অবস্থা টলমল, কুলি কামিন সব পিটটান দিচ্ছে। প্লেগের ভয় যত না হোক, জোর করে টিকে দেয়া হবে এই ভয়ে।
2-4 দিন থাকতে পারলে লক্ষ্য করা যেত, আর তেমন বেচাল দেখলে টেনে নিয়ে যাওয়াও যেত। এ যে কিছুই হচ্ছে না, অথচ ওদিকে এগিয়ে যাচ্ছে। হতভাগা ছোঁড়া ফট করে খোকাকে কুলে তুলে নিয়ে বলে, বাহ, গ্র্যান্ড দেখতে তো, সকলকেই তো দেখছি খাসা। মেজ বৌদির যত্নের গুণ আছে। হেলদি ছেলের বড় অভাব আমাদের দেশে। নমস্কার মেজদা, কিছু মনে করবেন না, আমি একটু বেশি কথা বলি। এই যে আমার বৌদিটি, আমার নাম করেছেন বাক্যবাগীশ। ওকে রাত দিন আমি গঞ্জনা দিই তো, ছেলেমেয়েগুলোর হাড়সাট চেহারার জন্যে। হঠাৎ আরো ভয়ানক, আরো অসমসাহসিক এক কাণ্ড করে বসে সুবর্ণ। শুধুই কি অসমসাহসিক, কুশ্রিতা নয়, অসভ্যতা নয়, শাস্ত্র সমাজের বিরোধী নয়। কেন কেন এই বদমাইশি? ফট করে বলে বসল কিনা, আর আপনার নিজের কি? আচ্ছা, সুবালা তো গায়ের বউ, সুবালাই বা ভাজকে এই নির্লজ্জতার জন্য কিছু বলল না কেন? তার মানে বুদ্ধিশুদ্ধির বালাই নেই। বালাই থাকলে কখনো এরপরও হাসে, হেসে উঠে বলে, ওর কথা বাদ দাও, ও যে দেশোদ্ধার করছে গো, ওর কি নাইবার খাইবার অবকাশ আছে? অযত্নে অযত্নে এমন পোড়া কাঠের মতো দশা। বৌদি, আমি আপত্তি করছি, ইয়ারটা বলে ওঠে। একজন ভদ্রমহিলার সামনে কিনা পোড়া কাঠ বিশেষণ দেওয়া। মেজদা, দেখুন আপনার বোনের কাণ্ড। মেজদা তার বোনের কাণ্ডর দিকে না তাকিয়ে হঠাৎ চেঁচিয়ে ওঠেন, এই চন্দন, হচ্ছে কি? এত মুড়ি ছড়াচ্ছিস যে? বাকি সবাই চমকে ওঠে, থমকে যায়। তবু চলে যেতে হয়, প্রাণ পাখিকে পিঞ্জর ছাড়া করে বনে জঙ্গলে উড়িয়ে দিয়ে। উপায় কি? সত্যি তো পাগল নয় যে বলবে নিয়ে চলে যাই ওকে। তবে একটা খবর একটু ভরসা এসেছে, ছোঁড়া অমূল্যর নিজের ভাই নয়, জ্ঞাতি ভাই, অন্য বাড়িতে থাকে। আবার বেশি ভরসাও নেই, শূন্য একটা বাড়িতে থাকে বলে এই বাড়িতে খায়। সুবালাই ধরে ধরে এই ব্যবস্থা করেছে ওর একমাত্র দেখবার লোক পিসি মরে পর্যন্ত, বাউন্ডুলে যাকে বলে। কেউ কোথাও নেই, শূন্য একখানা বাড়িতে একা থাকে। প্রবোধ বিরক্ত হয়ে প্রশ্ন করেছিল, তা বিয়ে করেননি কেন দয়াময়? সুবালা দাদার রাগে হেসেই খুন, হরে কেষ্ট, ও বিয়ে করবে তো দেশ স্বাধীন করবে কে? ফাজলামি বলি, আজ না হয় তুই ওর ভাত রাঁধছিস, চিরকাল পরের ঘাট দিয়ে চলবে? সুবালা আহত হয়, সুবালা গম্ভীর হয়, বলে, পর বললে পর, আপন বললে আপন। তবে কদিন ভাত রাঁধতে পারবো ওর তাই বা কে জানে। কোন দিন যে জেলের ভাত খেতে হয় এই ভয়ে কাঁটা হয়ে আছি। প্রবোধের নিজের বোনকেও আদিক্ষেতার জাহাজ বলে মনে হয়। জ্ঞাতি দেওরকে নিয়ে এত আদিক্ষেতা, আর বিরক্ত স্বরে বলে, আর সেই লোককে বাড়িতে আসতে দিচ্ছিস? সুবালা অবাক হয়, আসতে দেব না? কাকে? অম্বিকা ঠাকুরপুকে? কি যে বলো মেজদা! তা তোর না হয় আদর কর্তব্য উথলে উঠল, বলি অমূল্যর হাতে দড়ি পড়লে? সুবালা বিচলিত হয় না, সুবালা বলে, নিয়তি ছাড়া পথ নেই মেজদা, সে নিয়তি থাকলে। আগুনে হাত ডুবিয়ে যদি বলি নিয়তি থাকলে পুড়বে, তবে আর বলবার কিছু নেই। প্রবোধ প্রায় খিঁচিয়ে ওঠে, তবে কাজটা ভালো হচ্ছে না, এ বাড়িতে ওর যাতায়াত কমাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা অন্যত্র করতে বলতে হবে। সুবালা হেসে ওঠে। সুবালা ওর পূজনীয় মেজদার কথা অমৃতং বালভাষিতং হিসেবে গণ্য করে। তাই সুবালার তর্ক না করে বলে, পাগল হয়েছ? ওকে খাওয়াতে হয় ধরে বেঁধে, 3 বেলা না খেলে ওর খেয়াল থাকে না। তবে আর কি, কৃতার্থ। প্রবোধ বলে, তোমরা নিজের কপালেও তেঁতুল গুলেছ, ছেলেপুলেদেরও ক্ষতি করছ। এইরকম একটা ব্যাড এক্সাম্পল চোখের সামনে। সুবর্ণ এতক্ষণ ভাই বোনের ওই তর্ক বিতর্ক স্নেহ আলাপের মাঝখানে কথা বলেনি, এইবার বলে উঠল, চোখের সামনে এটা কুদৃষ্টান্ত নয়, বরং মহৎ আদর্শ। মেজ ঠাকুরজির ছেলেদের ভাগ্য ভালো যে এরকম একটা আদর্শ চোখের সামনে পাচ্ছে। চমৎকার! যখন পুলিশ এসে ঠ্যাঙাতে ঠ্যাঙাতে ধরে নিয়ে যাবে, তখন মহৎ আদর্শর লীলা বুঝবে। এমন জানলে আনতাম না তোমাদের। সুবর্ণ তীব্র কণ্ঠে বলে,
তোমার সহোদর বোন যেখানে রয়েছে সেখানে তোমার বউ ছেলে থাকতে পারবে না? থাকতে পারবে না কেন? বিপদের আশঙ্কা সেই কথাই হচ্ছে। সে আশঙ্কা তোমার বোন ভগ্নিপতিরও আছে। চুলোই যা করা, প্রবোধ বলে ওঠে। মাথার মধ্যে আগুন জ্বলছে আমার। তা সেই মাথার মধ্যে জ্বলন্ত আগুনটা নিয়েই বিদায় নিতে হলো প্রবোধকে। উপায় কি? আর সমস্ত রাগটাই শেষ পর্যন্ত সুবর্ণর ওপর পড়ল। সুবর্ণই বা আসতে রাজি হলো কেন? এদিকে তো এত জেদ, পাহাড় নড়ে তো জেদ নড়ে না, অথচ ভাসুর একবার অনুরোধ করলেন তো গলে গেলেন। চিরকাল দেখছি এই আমি হতভাগা কেউ নয়, ভাসুরের কথা শিরোধার্য। বদ মেয়ে মানুষের স্বধর্মই এই। কেদারবাবুকে নিয়ে কত আদিক্ষেতা! সে বুড়ো আর আসে না, তাই বাঁচা গেছে। গুরুজন বলে যদি ছেদ্দা করত তো মাকে আগে করত। তার বেলায় নয়, তার বেলায় রাত দিন শাশুড়ির মুখে মুখে চোপা। আসল কথা ব্যাটার ছেলে, সেটা হলেই হলো। যা বুঝছি সুবালাটা মুখ্যুর ধাড়ি, ওই ঘোড়েল অম্বিকাটা ওর মাথায় হাত বুলিয়ে খাচ্ছে দাচ্ছে। অতএব সুবালার উপর ভরসা নেই। ওর চোখের সামনে অনেক কিছু ঘটে যাবে, টেরও পাবে না। সুবালার শাশুড়িটি যে কোথায় থাকেন দেখতেও পাওয়া গেল না। তবু একটা বুড়ো মানুষ ছিল সংসারে। না, ওসব বুড়ো ফুড়োর কর্ম নয়। অমূল্যকেই বলে এলে হতো, তোমার শালাজের বাবু একটু পুরুষ ঘেঁষা স্বভাব আছে, চোখে চোখে রেখো। বলে এলে হতো। বলা হয়নি। এ কথা যত ভাবতে থাকে প্রবোধ, ততই তার মাথা ঝাঁ ঝাঁ করতে থাকে। কি উপায়ে ফিরিয়ে নিয়ে আসা যায় সুবর্ণকে? ভগবান, প্লেগকে যদি তোমার ভাণ্ডারে ফিরিয়ে নিয়ে যেতে না পারো তো তোমার এই ভক্ত প্রজা প্রবোধকে প্লেগ দাও। অত বড় একটা কারণ ঘটলে অবশ্যই আনা যাবে সুবর্ণকে। পড়ন্ত বেলার রোদ সরতে সরতে দাওয়া থেকে উঠোনে নেমেছে। ফুলেশ্বরীও তার সেলাইয়ের সরঞ্জাম সহ সরতে সরতে দাওয়া থেকে উঠোনে নেমেছেন। এরপর ছাদে উঠবেন। প্রদীপের আলোয় আর চোখ চলে না আজকাল, তাই দিনের আলোর শেষ বিন্দুটির পেছনীয় ছুটোছুটি। ছেলে নিষেধ করে, বলে, মা, তুচ্ছই কাঁথা কাঁথা করে চোখের মাথাটা আর খেও না। জীবন ভর তো কাঁথায় ফুল তুললে, আর কেন? অমূল্যর মা ফুলেশ্বরী ছেলের এই বকুনিতে হাসেন, বলেন, জীবনভর তো ভাত খাচ্ছি, তবু আবার খাই কেন? তার সঙ্গে এর তুলনা? না মা না, তুমি এবার ক্ষমা দাও, নইলে শেষ অবধি অন্ধই হয়ে যাবে। ফুলেশ্বরী সতেজে বলেন, অন্ধমনি হলেই হলো, ভগবানের লীলা নিয়ে কাজ করছি। সুবর্ণ শুনতে পায়, সুবর্ণ অবাক হয়। সুবর্ণ প্রশ্ন না করে পারে না। প্রশ্ন করে, কিসের কাজ করছেন? সুবালা হেসে ওঠে, জানো না? আর জানবেই বা কোত্থেকে? আমার শাশুড়ির এই এক বাতিক 12 মাস কাঁথা সেলাই করছেন। কে শোবে, কার দরকার, সেসব চিন্তা নেই, ওর সেলাই। আর তাই কি সোজাসুজি ফুললতা যে হলো না হলো মিটিয়ে নিলাম? তা নয়, একেবারে ঝঞ্ঝাটে ব্যাপার। পুরাণ উপপুরাণের গল্প নিয়ে ছবি আঁকতে বসেন কাঁথায়। এখন মা যশোদার ননিমন্থন লীলাটি সেলাই করে করে তুলছেন। সে কি? তবে আর বাতিক বলছি কেন, ওই লীলার যাবতীয় খুঁটিনাটি সব বসে বসে শিলোচ্ছেন। যতক্ষণ আকাশের আলো থাকবে ততক্ষণ তাকে কাজে লাগাবেন। আমি বলি তা একরকম ভালো। পাড়ার অন্য গিন্নিদের মতন পরকুচ্ছ না করে বসে বসে কাঁথা শিলোনো, তাও ভালো। সুবর্ণ প্রশ্নের পর প্রশ্ন করে, সুবালার ছেলেমেয়েরা তো বড় হয়ে গেছে, ও কাঁথায় শোবে কে? শোবে কে? ও বাবা, ও কি শোবার কাঁথা? মা যশোদার মূর্তি আঁকা, ও শুধু গায়ে দেবার। গায়ে দেবে সুবালার ভবিষ্যকালের নাতি। ফুলেশ্বরী তো আর থাকবেন না তখন, হাতের কাজটুকু রেখে যাবেন। লোকে সোনাদানা রেখে যায়, ওর তো সেসব নেই, তাই। সুবর্ণ ভাবে, কি সুন্দর। বাড়ির গিন্নি বাড়ির সকলের উপর চোখ ফেলে ফেলে তাদের খুঁতবার করে গালমন্দ করে না বেরিয়ে ছুঁচের উপর চোখ ফেলে সুতোয় আঁকা ছবিটিকে নিখুঁত করছেন বসে বসে। সুবালা কি সৌভাগ্যবতী। সুবর্ণ নিঃশ্বাস ফেলে। সুবর্ণ বলে, সোনাদানা থেকে ঢের দামি। আচ্ছা, ছুঁচে সুতো পরাতে পারেন?
ও বাবা, আমার থেকে ভালো। 50টা ছুঁচে 50 রকম সুতো পড়াচ্ছেন 24 ঘন্টা। নেশা 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 মাত্রই কি ক্ষতিকর? অপর মানুষের গায়ে ছুঁচ বেঁধাবার প্রবৃত্তির থেকে তো অনেক ভালো নেশা এই কাঁথায় ছুঁচের ফোড় তোলা। কি অদ্ভুত নিষ্ঠা! বিশ্বাস রাখেন, দেবতার লীলা আঁকতে বসে চোখ নষ্ট হতে পারে না। ওই কাঁথার ফুল থেকেই মুক্তি মানুষটার। নামটিও তেমনি সুন্দর, ফুলেশ্বরী। সুবালা তারই ভাগ্য সম্পর্কে কৃতজ্ঞ কিনা কে জানে, কিন্তু সুবর্ণ যদি ওই ফুলেশ্বরীর বউ হতো। সুবালা আরও বলেছে, কারু সাথে পাঁচে নেই, জগৎ আছে কি নেই জ্ঞান নেই, ওই শিল্পকর্ম নিয়েই মশগুল। তবু বলবে না সুবর্ণ, সুবালা কি ভাগ্যবতী? সুবর্ণ আস্তে আস্তে ফুলেশ্বরীর কাছের গোড়ায় গিয়ে বসে। ফুলেশ্বরী ছুঁচে সুতো পরাতে পরাতে বলেন, কে, কলকাতার বৌমা? এসো এসো, বসো। ছেলেরা? এদিক ওদিক ঘুরছে। আহা, শহুরে বেচারাদের কি কষ্ট! কষ্ট কি ময়মা, সুখ বলুন। এমন খোলামেলা আলো বাতাস জীবনে দেখেছে ওরা? আচ্ছা মামিমা, ছেঁড়া কাপড়ের কাঁথা, তাতে এত খেটে কি হয়? এত ফুল কেটে কি হয়? সুবর্ণের কি এ কথা নিজের কথা? না, ওই বৃদ্ধার মর্মকথা আদায় করতে চায় সে। তা মর্মকথাই বলেন ফুলেশ্বরী। হেসে ফেলে বলেন, ফুলকাটি কি আর ছেঁড়া কাঁথার গায়ে মা? ফুলকাটি মনের গায়ে। জীবনভর তো শুধু ধান সেদ্ধ করেছি, গোবর কুড়োচ্ছি, কাঠ কাটছি, জল তুলছি, ভাত রাঁধছি। ভালো কাজের তো কিছুই করলাম না, তবুও একটা ভালো কাজ। হঠাৎ গলা নামান ফুলেশ্বরী। বলেন, তোমার কাছে ছেঁড়া পাড় আছে কলকাতার বৌমা? রগরগে ঝকঝকে পাড়, যাতে সুতো ভালো উঠে? গলা নামালেও কথাটা সুবালার কানে ওঠে। সুবালা বলে ওঠে, মার যেমন কথা, কদিনের জন্য এসেছে মেজো বউ, ও বুঝি ছেঁড়া কাপড় নিয়ে এসেছে? সহসা সুবর্ণ বলে ওঠে, এনেছি এনেছি মামিমা, এক্ষুনি দিচ্ছি। ফুলেশ্বরী বলে ওঠেন, রাজরানী হও, হাতের নোয়া বজ্জর হোক। কি পাড় আছে? লাল আছে? লাল কালো দুই আছে। আহা, আমার সোনার মেয়ে, ওই দুটো রঙের জন্যে কাজ আটকে পড়ে আছে। তা হ্যাঁগা কলকাতার বৌমা, বিলিতি কাপড়ের পাড় নয় তো? তাহলে কিন্তু অম্বিকা আস্ত রাখবে না আমায়। সুবর্ণ এবার ফুলেশ্বরীর মুখের দিকে তাকায়, অবাক হয়, বলে, এই কাপড়, এই সব সুতো, সমস্ত দেশি জিনিস? ফুলেশ্বরী মৃদু হাসেন। মিছে কথা বলবো কেন? এই কাপড়ও বিলিতি, এর সুতো অর্ধেক বিলিতি। আরম্ভ যখন করেছি তখন দেশি বিলিতির ধুয়ো উঠেইনি। দেখছ না, আগের সেলাই সব ঝকঝকে, এখনকার সব ম্যাড়ম্যাড়ে। মন ওঠে না, কিন্তু কি করব, ছেলেটা মনে কষ্ট পায়। বলে, ওইটুক চকচকেটাই বড় হলো তোমার? বলে, নেহাত নাকি মা যশোদা এঁকে বসে আছো তাই, নইলে পুড়িয়ে দিতাম। তা স্বদেশি পাড়ের সুতো যদি থাকে? এক্ষুনি দিচ্ছি। উঠে যায় সুবর্ণ। সুবালা বলে, সাধে কি বলছি বাতিক? যাকে পাবেন তাকেই বলবেন ছেঁড়া কাপড়ের পাড় আছে। তুমি ছেঁড়া পাড় কোথায় পাবে বলো তো? পাবো পাবো, এই যে আছে গো। সুবর্ণ তাড়াতাড়ি ঘরে ঢুকে যায়। ট্রাঙ্ক খুলে আস্ত আস্ত দুখানা শাড়ি বার করে ফ্যাঁস ফ্যাঁস করে তার পাড় ছেড়ে স্তূপাকার করতে থাকে। পাড়ের রং একটু ম্যাড়ম্যাড়ে, সেটাই রক্ষে। বড় গলায় আশ্বাস দিয়েছিল সুবোধ তার ভাদ্র বউকে, বামুনের ছেলে দুটো ভাত সেদ্ধ করে নিতে পারবো না। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রাহ্মণ সন্তানের গৌরব অক্ষুণ্ণ থাকছে না। জগতের সহজতম এবং উঁচাতম ওই কাজ, ভাত সেদ্ধটাই 4-4টে জোয়ান পুরুষকে হিমশিম খাইয়ে ছাড়ছে। হয় অতি সেদ্ধ হয়ে পিণ্ডি পাকিয়ে বসে থাকে, ফ্যান ঝরানোর অবস্থা থাকে না, নয় অতি সাবধানে প্রায় চালই থেকে যায়।
অথবা হয়তো জলের অঙ্কে ঘাটতি ঘটে সহসা সুগন্ধে পাড়া আমোদিত করে তোলে। তাছাড়া ফ্যান ঝরাতে আঙুলের ডগায় ছোটখাটো ফোসকা 4 জনেরই হয়েছে, কারণ একজনের অপটুতায় ব্যঙ্গ হাসি হেসে অপরজন হাত লাগাতে এসেছে কিনা। আনুষঙ্গিক ব্যাপার উনুন ধরানোও সোজা কাজ নয়, হয়তোবা তুল্যমূল্য। উনুনের ভেতর দিকে ঘুঁটে পেতে পেতে আগুন জ্বেলে দিয়ে তার উপর কয়লা ঢেলে দিতে হয়। এই পদ্ধতিটা অবিদিত কারোরই নেই। গেরস্তর ছেলে, মা চিরকাল খেটেছে, ওরা আশেপাশে ঘুরেছে, কিন্তু সেই জানা জগতের কাজটা যে হাতে কলমে করতে গিয়ে এমন রহস্যময় হয়ে উঠবে এটা কে জানত। পদ্ধতি মতো কাজ হয়, কিছুক্ষণের মতো বাড়িটা ধূম্রলোকে পরিণত হয়, কিন্তু সেই ধূম্রজাল থেকে মুক্ত হয়েই দেখা যায় ধূমের পেছনে বহ্নি নেই। কেন যে এমনটা হয় সেটা দুর্বোধ্য। ওই একই পদ্ধতিতেও তো আবার জলেও শেষ পর্যন্ত। বার 3-4 ধোঁয়া খেয়ে খেয়ে শেষ অবধি আগুনের মুখের দেখা মেলে। কাজ দুটো যে এমন গোলমেলে তা তো কই মনে হতো না কোনোদিন, বরং চোখে একটু ধোঁয়া লাগলেই রাগারাগি করা হয়েছে। এত ধোঁয়া কেন? রান্নাঘরের দরজা বন্ধ করে রাখা হচ্ছে না কেন? মুখরা হরিদাসী বলতো, চুলোয় আগুন দিলে ধোঁয়া হবে না তো কি পুষ্পবৃষ্টি হবে দাদাবাবুরা? আপনারা বটকখানা ঘর থেকে তেরিমেরি করছো, অথচ বৌদিরা ওই ধোঁয়ার মধ্যে বসে কুটনো বাটনা করছে। কই তারা তো কিছু বলছে না। হরিদাসের এই দুঃসাহসিকতার উপর মুক্তকেশীর ধমক এসে পড়ত। তুই থাম তো হরিদাসী, কাদের সঙ্গে কাদের তুলনা? বৌদিরা ধোঁয়ায় বসে আছে বলে দাদাবাবুরাও তাই থাকবে নাকি? বলি পায়ে মাথায় এক হবে? হরিদাসী মুক্তকেশীকেও ছেড়ে কথা কইত না, বেজার গলায় বলতো, জানি নে মা, কে পা কে মাথা, আর মাথাটাই দামি আর পাটাই সস্তা, তাই বা কেন সে তোমরাই জানো গো। পায়ের উপরই তো দাঁড়ায় মাথাটা, আর আমরা তো পায়ের তলা, তবু তো আমাদের নইলে তোমাদের দিন দেখি চলে না। ভগবান সকল মনীষীর শরীর একই বস্তু দিয়ে তৈরি করেছে, সেই কথাই কইছি। তা কইবি বই কি, মেজবৌদির সাকরের যে রাত দিন তো ওইসব কথার চাষ করছেন মা জননী। বলে থামতেন মুক্তকেশী, কারণ জানেন হরিদাসীর মতন পরিষ্কার কাজ 100-এ 1টা মেলে কিনা। ওকে বেশি চটানো চলবে না। ওখানে চুপ করে এখানে ছেলেদের কাছে এসে অভিযোগ করতেন মুক্তকেশী, দেখছিস তো মাগির চ্যাটাং চ্যাটাং কথা, মেজবৌমা ইটি করেছেন। অনবরত ওদের সামনে গাওয়া, গরিবরা কি মানুষ নয়? ছোটলোক কথাটা কারো গায়ে লেখা থাকে না, ব্যবহারেই ছোটলোক ভদ্রলোক। মাইনে দিয়ে রাখা হয়েছে বলে কি আমরা ওর মাথা কিনে নিয়েছি? ও কাজ দিচ্ছে, আমরা পয়সা দিচ্ছি, হয়ে গেল শোধবোধ। আরে এত কথাই কি আর ছোট লোকের মাথা বিগড়বে না? ছেলেরা বলতো, বিদায় করে দাও না মাগিকে, ঝিকি আর মিলবে না কলকাতা শহরে। মুক্তকেশী ভেতরের রহস্য ব্যক্ত করতেন না, বলতেন না অমনটি আর সহজে মিলবে না, বলতেন যে আসবে লঙ্কায় সেই হবে রাক্ষস। মেজবৌমা হয়তো আবার তাকে নিয়ে পাঠশালা খুলবে। এই তো শুনি নিত্যি বলছে, হরিদাসী তোর ছেলেটাকে এই বয়সেই পানের দোকানে কাজ করতে দিয়েছিস কেন? একটু লেখাপড়া শেখাতে হয় না? আমাদের এখানে আনিস না, সন্ধ্যাবেলা ছেলেপুলের কাছে বসে থাকবে, পড়া শুনে শুনেও শিখবে একটু। এই কথা শুনে হেসে উঠেছে ওরা হাহা করে। হরিদাসীর ছেলের লেখাপড়ার ভাবনায় মেজগিনীর আমাদের ঘুম হচ্ছে না। ভালো ভালো, কি বলবো, ওই মেয়ে লেখাপড়া করলে নির্ঘাত সামলাইটে কাছারি যেত। তবে হরিদাসীর যেরকম বোলচাল ফুটছে তাতে ওকে ছাড়িয়ে দেওয়াই দরকার। এর ওপর আবার নাকি স্বদেশী বাবুদের চেলা হচ্ছেন। বিদায় করো, বিদায় করো। কিন্তু এখন মুক্তকেশীর ছেলেরা কাতর আক্ষেপে বলছে, হরিদাসীটা শুদ্ধ ভাগল, ওটা থাকলে তো এমন ঝঞ্ঝাটে পড়তে হতো না। প্রকাশই বেশি খাপ্পা, কারণ এঁটো বাসন মাজার দায়টা পড়েছে সম্পূর্ণ তারই ঘাড়ে। সে ছোট, তারই এটা কর্তব্য। বড়রা তো আর ছোটর এঁটো সাফ করবে না। তাই সুবোধ যে প্রস্তাবটা করেছিল, যে যার নিজ নিজ থালা সাফ করে নেবার, তাতে রাজি হতেও চক্ষু লজ্জায় বাঁধে। অতএব প্রকাশের কষ্টটা বেশি। ভাত সেদ্ধ এবং চুলো ধরানোর ব্যাপারে প্রত্যেকেই প্রত্যেককে নস্যাৎ করতে এসে নিজে নস্যাৎ হয়েছে। এখন সকলেই একযোগে রান্নাঘরে এসে হুটোপাটি করে,
প্রকাশকে আবার উঠোনেও নামতে হয়। ঘর, দালান, সিঁড়ি সাফ করার প্রশ্ন অবশ্য ওঠে না। মেয়েরা যাওয়া পর্যন্তই ও কাজটা বাদ। হরিদাসী তো আগেই গেছে। এঁটো থালাটা যে অমোঘ, অনিবার্য। তাই চৌবাচ্চার পাড়ের ওপর থালাটা বসিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা পর্ব সারতে সারতে প্রকাশ খিঁচিয়ে ওঠে। আমার হাতে যদি সংসারের ভার থাকত, মাগিকে কেমন যেতে দিতাম দেখতে। উনি শুদ্ধ ছুটলেন মড়ক থেকে প্রাণ বাঁচাতে। বড্ড দামি প্রাণ। লোকসান গেলে পৃথিবী একেবারে অন্ধকার হয়ে যাবে। কথাটা সুবোধের কানে যেতেই প্রতিবাদ করে উঠল সে। তা পৃথিবীর লোকসান না হোক, ওর নিজের তো লোকসান রে বাপু। নিজের প্রাণ সকলের কাছেই দামি, আর মড়কের ভয়ে কে না পালাচ্ছে। ও বাবা, দাদাও যে দেখছি ভাদ্র বইয়ের চালা হচ্ছে। প্রকাশ হেসে ওঠে। বলি, এই আমরা তো রয়েছি, দিব্যি জলজন্ত বেঁচেও রয়েছি। হরিদাসীর চাইতে তো কিছু অধম নই আমরা। আহা, তা কেন? আমাদের যে প্রাণের মায়া থেকে চাকরির মায়া অধিক, ওদের তা নয়। ওরা বলবে আগে তো বাঁচি, তারপর দেখা যাবে কাজ। আচ্ছা, দেখে যেন, কিন্তু এলে আমার হাতে ওর শাস্তির ভার দিতে হবে, তা বলে রাখছি। দেখি কেমন করে এ বাড়ির চৌকাঠ মারায়। সহসা কথায় ছেদ পড়াতে হয়। একটি বাজখাই গলা কর্ণ বিদারণ করে চেঁচিয়ে ওঠে। কার চৌকাঠ ডিঙানো বন্ধের হুকুম হচ্ছে রে? আমি তো এই ডিঙোলাম। আরে যোগুদা নাকি? এরা বেরিয়ে আসে রান্নাঘর থেকে। যোগু সবিস্ময়ে বলে উঠে, আরে, তিনটে মদ্যতে মিলে রান্নাশালে কি করছে? কি আবার করা হবে? প্রবোধ বীরত্বের গলায় বলে, রান্না করা হচ্ছে। রান্না? তোর আবার রান্না কবে শিখলি রে? যোগু হা হা করে হেসে উঠে আকাশ ফাটানো গলায় বলে, দেখিনি তো কখনো অন্দরমহলের কাছে। হ্যাঁ, সে বটে, আমি রেধে রেধে হাড় পাকা। স্বর্গাদপি গরিয়সীর অসুখ করলে তো এই হতভাগার প্রমোশন। ওই ভয়েই তো জননী আমার রোগ অসুখ লুকিয়ে লুকিয়ে বেড়ান। আমিও তেমনি ঘুঘু, মুখ চোখের বেভাব দেখলেই তেড়ে আসি। নাড়ি দেখি, জিভ দেখি, দিব্যি দিই। সেসব দিয়ে গাল পাড়তে পাড়তে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শোয়। প্রভাস সকৌতুকে বলে, তা বেশ, রান্নায় ওস্তাদ তো। এখন তো সপাক চলছে। আচ্ছা, একদিন খেয়ে আসা যাবে তোমার হাতে। যোগু চোখ কুঁচকে বলে, কেন এখন সপাক কেন? বলতে নেই, মা ষষ্ঠীর কৃপায় বাছা এখন আছেন ভালো। আছেন? অর্থাৎ শ্যামাসুন্দরী এখনো এই মড়কের কলকাতায় বিরাজমান? এরা হইচই করে ওঠে। মামি এখানেই আছে নাকি? দেশের বাড়িতে চলে যাননি? দেশের বাড়িতে? যোগু আরেকবার আকাশ ফাটায়। দেশের জ্ঞাতিদের সঙ্গে যে মায়ের আমার একেবারে গলায় গলায়। বলেছিল একবার মানদা পিসি, আমি যাচ্ছি বড় বউ, যাবি তো চ। আমি সাফ বলে দিলাম, কেন? এই হতভাগ্য গরিবটাকে মাতৃহীন করতে সাধ না? হাতে পেলে শ্যামাসুন্দরীকে কি আর জ্যান্ত রাখবে তোমরা? মেরে পুকুর পাড়ে গুঁজে রাখবে কিনা বিশ্বাস কি? সুবোধ আক্ষেপের গলায় বলে, ইস, তা তো জানি না। ওই মানদা মাসি মাকে বলেছিল আমি যাচ্ছি, বড় বউকে সঙ্গে নিয়ে যাব, তাই জানি। ইস, এমন জানলে মামিকে তো মায়ের সঙ্গে নবদ্বীপে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতাম। তখন একেবারে ছুটোছুটি হুড়োহুড়ি। যোগু হেসে ওঠে। হ্যাঁ, জমের বাড়িকে ফাঁকি দেবার তালে কত লোক কত শালার বাড়িতেই ঠেলে উঠল। শালার বাড়ি, বোনাইয়ের বাড়ি, মামার বাড়ি, পিসির বাড়ি, গুরু বাড়ি। বলি, জমের বাড়িটা কোন বাড়িটায় নেই বল দেখি? পালিয়ে প্রাণ বাঁচিয়ে জমের হাত এড়াবি? সে বেটা পায়দা পাঠালে সমুদ্রের তলায় গিয়ে লোকলে কি ছাড়া নাচে? তাহলেও এটা তোমার উচিত হয়নি যোগুদা। বিপদ তো মেয়ে ছেলেকে নিয়েই। প্রভাস বলে, আমার এক মক্কেল নবদ্বীপে যাচ্ছে কাল। মামিকে বরং তার সঙ্গে। খেপেছিস? যোগু সতেজে বলে, যেখানে মা সেখানে ছা। আমার হচ্ছে এই সাদা বাংলা। দুজনে দুঠাই হই আর জম্পাটা দুধ পাঠাক, তখন হয় মা বেটি ছেলের হাতের আগুন পাবে না, নয় ছেলে বেটা মরণকালে মায়ের পায়ের ধুলো পাবে না। রক্ষে করো। যোগু শর্মা ওসব গোলমেলে কাণ্ডের মধ্যে নেই।
মা আবার মেয়ে ছেলে কিরে, জগৎ জননীর অংশ নয়? তা বটে। পাগলা জগার কথায় চিরকালই এরা হাসে, এখনো হাসল, বলল, তা বটে। যোগু এবার এগিয়ে এসে বলে, পাকশালের ভার তাহলে এখন তোদের ঘাড়ে। দেখি তো 3 মদ্দয় মিলে কি পঞ্চব্যঞ্জন রেঁধেছিস। দুমদুম করে রান্নাঘরে ঢুকে আসে যোগু, এদের একান্ত অনিচ্ছা সত্ত্বেও। রান্নার পর যা হচ্ছে কদিন সে তো কহতব্য নয়। যা কিছু আনাজ তরকারি সবই তো সেই ভাত সেদ্ধর সঙ্গে সেদ্ধ, তাতেই তেল নুন কাঁচা লঙ্কা মেখে যা হয়। আজ আবার ভাতের ফ্যান পড়ে রান্নাঘরের এক কিম্ভূত কিমাকার অবস্থা। অন্যদিন তো খানিকটা জল ঢেলে ঘর ধোয়া হয়, আজ যে কি হবে, সারা ঘরেও যেন ভাত ছড়াছড়ি। যোগু এসেই হৈ হৈ করে ওঠে, কি ব্যাপার, এ যে একেবারে অন্যের বৃন্দাবন, শ্রীক্ষেত্রের মেলা, এত ভাত ছড়াছড়ি কেন? ও কিছু না গো, ওই ফ্যানটা ঝরাতে গিয়েই। তাই তো দেখছি। যোগু বলে, দৃশ্য দেখেই মালুম হচ্ছে সব। পিসি ঠাকুরুনটি যে আমার সভ্য করে ছেলে মানুষ করেছেন। আরে বাবা, অন্য চিন্তা সর্বত্র, কখন কোথায় কি অবস্থায় পড়তে হয়, সঙ্গে স্ত্রীলোক না গেলে খেতে পাবি না। পাবো না মানে? প্রভাস বীর দর্পে বলে, এই তো আজ 7 দিন ওরা কেউ নেই, খাচ্ছি না দুবেলা। যা খাচ্ছি সে তো দেখতেই পাচ্ছি। সর দেখি, আমি আজ তোদের ভালো মন্দ দুটো রেঁধে খাইয়ে যাই। কাল থেকে দুবেলা ও বাড়ি গিয়ে খাবি, বুঝলি? এর যেন আর নড়চড় না হয়। এরা অবশ্য দুটো ব্যবস্থার বিরুদ্ধেই সমস্বরে প্রবল প্রতিবাদ জানায়। আজ রেঁধে খাওয়ানো এবং কাল থেকে ও বাড়ি খাওয়া, দুটোর বিরুদ্ধেই। কিন্তু যোগু তো ততক্ষণে উনুনের সামনে গুছিয়ে বসেছে। ভাতের মধ্যে থেকে তরি তরকারিগুলো বাঁচতে বাঁচতে বলে, এই ভাত তো দেখছি গরুর মুখে ধরে দিতে হবে। মানুষের ভোগ্য তো হয়নি। 8-4টি চাল বার কর, চড়িয়ে দি। মাছটা এনেছিস নাকি আনিসনি? তা না এনেছিস নাই হলো, ভালো। বাড়ি আছে? বড়ি আছে? আমসি শুকনো কুল আছে নিশ্চয়ই। পিসি তো আমার অগোছালো নয়। ওরা মুখ চাওয়াচাওয়ি করে। আছে হয়তো জিনিসগুলো, কিন্তু কোথায় আছে কে জানে। যোগু মেয়েলি ভঙ্গিতে বটিতে আলু ছাড়াতে ছাড়াতে বলে, বুঝতে পেরেছি, জানিস না, যাক খুঁজে নেব। মাছ আনবি তো আন। যত সব মেয়েলি। প্রভাস হাত ধুয়ে এদিকে সরে এসে বলে, বসেছে দেখো, যেন একটা গিন্নি। মেয়েলি বেটা ছিল আমার 2 চক্ষের বিষ। সুবোধ বলে, বাজারে মাছই বা কোথায়? মেছুনি জেলেনিরা আছে, সব ভেগেছে। তোমাদের বাজারে পাচ্ছ নাকি? আমাদের আমাদের খুঁজছে কে? মাছ কি আমাদের লাগে নাকি? সে কি, তুমি খাও না? দূর, কবে ওপার চুকিয়ে দিয়েছি। সুবোধ অবাক গলায় বলে, কেন? তোমার তো আর বৈষ্ণব মন্তর নয়, শাক্ত মন্তর। তবে মাছ খেতে বাধা কিসের? বাধা? যোগু আগ্রহ ভরে বলে, বাধা কিসের? 2 মায়ে পয়ে থাকি, অত ঝামেলায় দরকার কি? মায়ের ঘাড়েই তো 2 হেসেলের ভার পড়বে। তাই বলে তুমি মাছ খাবে না? তুমিটার উপর জোর দেয় সুবোধ। যোগু চালের থেকে ধান বাঁচতে বাঁচতে বলে, তা আমি বেটাই বা কি এত তালেবর, এত বিধবা হবিষ্যি করছে। শোনো কথা, সাদে আর তোমায় পাগল বলি যোগুদা? কিসের সঙ্গে কিসের তুলনা? যোগু জুত করে হাঁড়িটা উঠোনে বসিয়ে দিয়ে সরে এসে উদাত্ত উত্তর দেয়, কিসের সঙ্গে কিসের মানে? মানুষের সঙ্গে মানুষের তুলনাই করছি। মেয়ে ছেলেরা চিরজন্ম হবিষ্যের উপর থাকতে পারে, বেটার ছেলেরা থাকতে পারে না? বলতে চাস বেটার ছেলেগুলো মেয়ে ছেলের অধম? কোনো বিষয়ে খাটো হতে রাজি নেই, বুঝলি? নে সর দেখি, দেখি পিসির কোথায় কি আছে। মাছ না আনিস বই গেল। দেখবি এমন পোস্ত চচ্চড়ি বানাবো, খেয়ে যে বয়সে আছিস সে বয়সেই থাকবি। কই শিলপাটাটা কই? খুঁজে পেতে শিলটা এনে পেতে তাকের উপরকার শিশি কৌটো হাঁড়ি মালসা উটকুতে থাকে যোগু। পিসি ফিরে এসে তার এসব নেবে না, আগাগোড়া ধোবে মাজবে, ছুত নাড়তে বাধা কি? মেয়েলি কাজে যে মেয়েদের থেকে 1 তিলও খাটো নয় যোগু, তার প্রমাণ দেয়।
এই 7 দিন পরে ওরা আজ রান্নার গন্ধ পায় এবং ঠিকমতো শব্দও। রূপও দেখা যাচ্ছে। রসাস্বাদটার জন্যে রসনা উৎকণ্ঠিত। রেধে বেড়ে হাত ধুয়ে কোঁচায় মুছতে মুছতে দৃঢ় আদেশ দেয় যোগু, ব্যাস, কাল থেকে খবরদার আর হাঁড়ি নাড়বি না, ওখানে চলে যাবি। মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও সুবোধ বলে ওঠে, তাই কি হয় নাকি, 4-4টে মানুষ মামির ঘাড়ে চাপা। ঘাড়ে চাপা মানে? রাধেই, 2টো বেশি করে রাঁধবে, এই তো। কেন, মা কি আমার গতর কুড়ে নাকি? প্যান প্যান করিস নে বাবা। হ্যাঁ, মামাবাড়ির আদর জুটবে এ আশা দেব না। ডাল চচ্চড়ি ভাত 2টো খাবি, ব্যাস। ডাল চচ্চড়ি, হায়, ডাল চচ্চড়ি ভাতই যে এদের কাছে এখন কি পরম পদার্থ, তা যোগু কি বুঝবে? চচ্চড়ি নামটা কানে আসা মাত্রই তো রোমাঞ্চ এসে গেছে। কোন বস্তুর যে কতটা মূল্য তা বোধ করি তার অভাব না হলে বোঝা যায় না। এখন যেন মনে হচ্ছে ভাত সিদ্ধ করা বা ডাল চচ্চড়ি রাধাটা একেবারে তুচ্ছ নয়। মনে হচ্ছে মেয়ে মানুষহীন বাড়ি শ্মশান তুল্যই বটে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ 9ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।